পশ্চিমবঙ্গ একসময় যে ভূমিকে বলা হতো ভারতের সাংস্কৃতিক রাজধানী। রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, যেখানে মন্দিরের ঘণ্টা আর মসজিদের আজান পাশাপাশি বেজে উঠত, কেউ কারো পথ আটকাতো না। কিন্তু সেই বাংলায় এখন এমন কিছু ঘটছে যা এই সহাবস্থানের শতাব্দী প্রাচীন ঐতিহ্যে গায়ে একটা গভীর ক্ষতচিহ্ন ফেলে দিতে পারে। ক্ষমতার পালাবদল হয়েছে মাত্র কয়েক মাস আগে। নতুন সরকার এসেছে, নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। আর দায়িত্ব নেওয়ার পর প্রথম যে পদক্ষেপটি সবার নজর কেড়েছে, সেটি কোনো উন্নয়ন প্রকল্প না, কোনো কর্মসংস্থান পরিকল্পনা না, সেটা হলো শব্দ নিয়ন্ত্রণের একটা নির্দেশনা। শুনতে খুব নিরীহ, তাই না? পরিবেশ বাঁচানো, জনস্বাস্থ্য রক্ষা, এসব তো মহৎ উদ্দেশ্য। কিন্তু গল্পটা এখানেই শেষ না। নতুন নির্দেশনা অনুসারে দিনের বেলায় 55 ডেসিবেল আর রাতে 45 ডেসিবেলের বেশি শব্দ করা যাবে না। আদালতের পুরনো একটা রায় রেফারেন্স দেওয়া হলো, প্রশাসনকে মাঠে নামানো হলো, পুলিশের গাড়ি ছুটে গেল বিভিন্ন এলাকায়। কিন্তু একটু খেয়াল করুন, পুলিশের গাড়ি গিয়ে দাঁড়ালো কোথায়? কোন কোন প্রতিষ্ঠানের সামনে সবচেয়ে বেশি চাপ তৈরি হলো? উত্তরটা জানলে আপনার ভেতরে একটা অস্বস্তি তৈরি হবে। সরকারের নিজেদের দেওয়া পরিসংখ্যান বলছে, রাজ্য জুড়ে মোট 5299টি লাউডস্পিকার নামানো হয়েছে। এর মধ্যে 82% কাছাকাছি অর্থাৎ 4203 কোটি নামানো হয়েছে শুধুমাত্র মসজিদ থেকে, আর মন্দির থেকে মাত্র 96টি। এই সংখ্যাটা একবার মনের ভেতর বসতে দিন। একটু ভাবুন, যদি একটা সত্যি শব্দদূষণ রোধের একটা নিরপেক্ষ অভিযান হতো, তাহলে কি অনুপাতটা এতটা তরফা হতো? একদিকে 82%, অন্যদিকে 18%। এটি কি কোনো সুষম আইন প্রয়োগের চেহারা হতে পারে? এবার আরেকটু গভীরে যাওয়া যাক। যে আদালতের নির্দেশিকার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু গতকালের না। কলকাতা হাইকোর্ট বহু আগেই শব্দদূষণ নিয়ে নির্দেশনা দিয়েছিল। সুপ্রিম কোর্ট পর্যন্ত এই বিষয়ে মতামত দিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এতদিন এই আইন ঘুমিয়েছিল কোথায়? হঠাৎ করে ক্ষমতা বদলের 3 মাসের মাথায় কেন এই আইনের ঘুম ভাঙলো? কোনো আইন যখন বছরের পর বছর সুপ্ত থাকে আর হঠাৎ একটা বিশেষ সময়ে একটা বিশেষ সরকারের আমলে একটা বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে, তখন সেটাকে আইনের শাসন বলে না, সেটাকে রাজনৈতিক হাতিয়ার বলে। এখানে একটা জিনিস পরিষ্কার করে দেওয়া দরকার। আজান কি? আজান হলো দিনে 5 বার মুসলিম সম্প্রদায়ের মানুষের নামাজের দিকে আহ্বান। কয়েক মিনিটের ব্যাপার। এটা কোনো ঘন্টার পর ঘন্টা চলা বিনোদন অনুষ্ঠান না, কোনো রাজনৈতিক র্যালির কান ফাটানো স্লোগান না। এটা একটা ধর্মীয় আচার, যা শত শত বছর ধরে এই উপমহাদেশের আকাশে ধ্বনিত হয়ে আসছে। এবার আসুন সেই জায়গায় যেখানে পুরো বিষয়টা দ্বিচারিতা একদম দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। মনে করুন, গত কয়েক বছরের কথা। পাড়ায় পাড়ায় ছোটখাটো অনুষ্ঠানের নামে সকাল থেকে রাত পর্যন্ত মাইক বাজত। রক্তদান শিবির, জন্মদিন, স্থানীয় ক্লাবের উৎসব, প্রতিটার সাথে জুড়ে থাকতো বিকট শব্দে চলা সাউন্ড সিস্টেম। শিশুদের পড়াশোনা ব্যাহত হতো, অসুস্থ মানুষের যন্ত্রণা বাড়ত, বয়স্করা ঘুমাতে পারত না। কিন্তু কেউ কি প্রতিবাদ করতে পারত? না, কারণ এই অনুষ্ঠানগুলোর পেছনে থাকতো এলাকার প্রভাবশালী ব্যক্তিরা, যাদের রাজনৈতিক ছত্রছায়া ছিল। আর আজ সেই একই ব্যক্তিরা, সেই একই রাজনৈতিক শক্তি এখন শব্দদূষণের রাজধানী এসে বসে আছে। কিন্তু তাদের এই পরিবেশ সচেতনতার তীরটা কেবল একটাই দিকে ছুটছে। আর সবচেয়ে বড় পরীক্ষা, সেটা আসছে সামনে। মাত্র কিছুদিন পরেই শুরু হবে বাংলার সবচেয়ে বড় উৎসবের মৌসুম। পূজার সময় পাড়ায় পাড়ায় যে বিশাল বিশাল প্যান্ডেল বসে, রাস্তার মোড়ে যে ডিজে সিস্টেম বাজে, সেগুলোর শব্দ কি 55 ডেসিবেলের মধ্যে থাকে? 2-3 কিলোমিটার দূর থেকে যখন বুক কাঁপানো বেস ভেসে আসে, রাত 2টা-3টা পর্যন্ত যখন গান বাজতে থাকে, তখন কি প্রশাসন একই উৎসাহে গিয়ে সেই মাইক খুলে আনবে? আপনি আর আমি দুজনেই জানি উত্তরটা কি। এই যে পুরো পরিস্থিতিতে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের আচরণটা লক্ষ্য করার মতো। কোনো রাস্তা অবরোধ নেই, কোনো সহিংসতা নেই, কোনো ভাঙচুর নেই। প্রশাসন যখন এসে বলছে মাইক নামাতে হবে, নিঃশব্দে তারা মেনে নিচ্ছে। কিন্তু তাদের চোখে যে নীরব প্রশ্ন ঝিলিক দিচ্ছে, সেটা শব্দদূষণের যে কোনো ডেসিবেলের চেয়েও অনেক বেশি তীক্ষ্ণ। আইন কি শুধু আমাদের জন্য বানানো? তবে রাজনৈতিক অঙ্গনে কিন্তু এই নীরবতা ভাঙতে শুরু করেছে কেউ কেউ। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এগিয়ে এসেছেন। কেউ কেন্দ্রীয় মন্ত্রীর দরবারে স্মারকলিপি জমা দিয়েছে, কেউ পুলিশ প্রশাসনের কাছে আনুষ্ঠানিক চিঠি লিখে জানাতে চাইছেন আদৌ কোনো লিখিত সরকারি আদেশ আছে কিনা এই মাইক নামানোর পেছনে। কেউ কেউ হাইকোর্টে যাওয়ার কথাও বলে দিয়েছেন। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 25 এবং 26 প্রতিটি নাগরিককে তার ধর্ম পালনের মৌলিক অধিকার দিয়েছে। শব্দদূষণ রোধের আইন অবশ্যই আছে এবং সেটা মানতে হবে। কিন্তু সেই আইনকে যদি নির্বাচনীভাবে পক্ষপাতমূলকভাবে প্রয়োগ করা হয়, তাহলে সেটা সংবিধানের মূল চেতনার সাথে সাংঘর্ষিক। এবার একটু বড় আকারে ছবিটা দেখা যাক। এই ঘটনা শুধু পশ্চিমবঙ্গের না, এটা একটা বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ, যেটা গত 1 দশকে ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রূপে দেখা গেছে।
উত্তরপ্রদেশে লাভ জিহাদের নামে আইন, কর্ণাটকে হিজাব নিষেধাজ্ঞা, মধ্যপ্রাচ্যে মাংসের দোকান বন্ধের অভিযান, প্রতিটি ক্ষেত্রে প্যাটার্নটা একই। একটা আপাত দৃষ্টিতে নিরীহ বিষয়কে সামনে আনো, তারপর সেটাকে আইনের মোড়কে মুড়িয়ে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের দিকে তাক করো। এই কৌশলের নাম মেরুকরণ। ভোটের অঙ্কে এটা খুবই কাজের। একদিকে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের একাংশকে খুশি করা যায়, অন্যদিকে সংখ্যালঘুদের মনে একটা ভয়ের পরিবেশও তৈরি হয়, আর এই ভয়ের পরিবেশটাই ক্ষমতার আসল চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। কিন্তু এখানে একটা মারাত্মক ঝুঁকি আছে। যে সমাজে ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন তৈরি করা হয়, সেই সমাজ দীর্ঘমেয়াদে কখনো স্থিতিশীল থাকে না। ইতিহাস বারবার এটা প্রমাণ করেছে। বাংলার শক্তি ছিল তার বহুত্ববাদ, তার সমন্বয়ের সংস্কৃতি। সেই শক্তিকে যদি কেউ ভাঙতে চায়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে বাংলারই। একটা কথা খুবই পরিষ্কার করে বলা দরকার, শব্দদূষণ একটা বাস্তব সমস্যা, এটা সত্যি। হাসপাতালের পাশে, স্কুলের পাশে, আবাসিক এলাকায় অতিরিক্ত শব্দ অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত। কোনো বিবেকবান মানুষ এটা অস্বীকার করবে না। মসজিদের ইমামরাও এটা মানেন, মন্দিরের পুরোহিতরাও মেনে চলেন। কিন্তু সমস্যাটা হচ্ছে প্রয়োগের ক্ষেত্রে। যখন আইনের চোখ শুধু একদিকে তাকায়, যখন নিয়মের হাত শুধু একটা গলা চেপে ধরে, তখন সেটার আইন থাকে না, সেটা হয়ে যায় অস্ত্র। আর রাষ্ট্রযন্ত্র যখন আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, তখন সেটা গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি। মুখ্যমন্ত্রী বলছেন কাউকে জোর করা হচ্ছে না, সব স্বেচ্ছায় হচ্ছে। কিন্তু একটু ভেবে দেখুন, যখন আপনার বাড়ির সামনে পুলিশের গাড়ি এসে দাঁড়ায়, যখন উর্দিপরা মানুষ এসে বলে মাইক নামাও, তখন একজন সাধারণ মানুষের পক্ষে না বলাটা কি সম্ভব? এটাকে স্বেচ্ছা বলে না, এটা নিঃশব্দ বাধ্যবাধকতা। আর এই নিঃশব্দ বাধ্যবাধকতা অনেক সময় সরাসরি জবরদস্তি চেয়েও বেশি ক্ষতিকর, কারণ এটার বিরুদ্ধে প্রতিবাদ করাটাও কঠিন হয়ে পড়ে। আগামী কয়েক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। উৎসবের মৌসুম আসছে, সারা বাংলা জুড়ে পূজার প্রস্তুতি চলছে, আর এই সময়টাই হবে আসল লিটমাস টেস্ট। যদি দেখা যায় পূজার সময় রাতভর ডিজে বাজছে, রাজনৈতিক সমাবেশে কান ফাটানো আওয়াজ হচ্ছে, আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় বসে আছে, তাহলে শব্দদূষণ নিয়ন্ত্রণের এই পুরো নাটকের স্ক্রিপ্টটাই ছিঁড়ে যাবে। মানুষ বুঝে যাবে এটা আইন ছিল না, এটা ছিল একটা পরিকল্পিত অভিযান। আর যদি সত্যি সরকার সবার জন্য সমান নিয়ম প্রয়োগ করে, পূজার মাইকেও যদি একই কঠোরতা দেখায়, রাজনৈতিক র্যালিতেও যদি 55 ডেসিবেলের নিয়ম মানায়, তাহলে হয়তো মানুষ মেনে নেবে। তখন সত্যি বলা যাবে এটা আইনের শাসন। গল্পটা এখানেই শেষ না। একটা রাজ্য যেখানে লালনের গান আর রবীন্দ্রনাথের দর্শন মানুষকে শিখিয়েছিল সবাইকে সমান চোখে দেখতে, সেই রাজ্যে আজ যদি আইনের দাঁড়িপাল্লা একদিকে হেলে পড়ে, তাহলে হারটা শুধু একটা সম্প্রদায়ের না, হারটা পুরো বাংলার। আপনি কি মনে করেন, এটি কি সত্যি পরিবেশ রক্ষার আন্তরিক প্রচেষ্টা, নাকি এর আড়ালে চলছে সম্পূর্ণ ভিন্ন একটা হিসাব? আগামী উৎসবের মরশুমে কি একই নিয়ম সবার জন্য প্রযোজ্য হবে, নাকি আমরা আবারও দেখব সেই চিরচেনা দ্বিমুখী নীতি? উত্তরটা সময় বলে দেবে, কিন্তু প্রশ্ন করাটা আমাদের দায়িত্ব। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের গভীর বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তীতে বিশ্লেষণে।